আসসালামু আলাইকুম ভ্রমণ প্রেমীরা, আমি আপনাদের ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীনগরের সোনমার্গ, শ্রীনগর টু দিল্লি স্পাইসজেট এয়ারলাইন্সে এবং দিল্লির হোটেল আশেপাশের জায়গা ঘোরাঘুরি ও শপিং স্পটগুলোতে। তাহলে শুরু করা যাক। আমি এখন আছি এস মেগামার্ট। এটি শ্রীনগরের লাল চক এর কাছাকাছি একটি সুপরিচিত শপিং গন্তব্য। এস মেগামার্ট সাধারণত গ্রোসারি, গৃহস্থলীর সামগ্রী, পোশাক, বৈদ্যুতিক সামগ্রী এবং বিশেষ করে কসমেটিক্সের জন্য খুবই পরিচিত। এখানে স্টাফরা বেশ সহযোগিতামূলক এবং স্টোরটি বেশ গোছানো। আমরা সকালে নাস্তা করে রওনা দিয়েছি সোনমার্গ এর উদ্দেশ্যে। সোনমার্গ হলো ভারতের জম্মু ও কাশ্মীরের এক বিখ্যাত পর্যটন হিল স্টেশন, যাকে মাঝে মধ্যে সোনার তৃণভূমি বলা হয়। এটি হিমালয়ের মনোরম পরিবেশ সাজানো গঙ্গাবতী নদীর উপত্যকায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের মিলন মেলা। তাহলে চলুন বন্ধুরা, একটু দেখতে থাকি চারিদিকের সৌন্দর্য। আমরা এখন সোনমার্গে পৌঁছে গিয়েছি। সোনমার্গের প্রধান আকর্ষণ তাজওয়াজ গ্লেসিয়ার। এখানে যাব। এখানে প্রায় সারা বছরে বরফ থাকে। আমরা ঘোড়ায় চড়ে সেখানে যাচ্ছি। আমাদের এক একজনের প্রাইস পড়েছে ঘোড়া রাইড 1000 রুপি করে। মূল শহর থেকে ঘোড়ায় চড়ে এখানে যাওয়া যায় প্রায় 3 কিলোমিটার। ঘোড়াতে চড়ে আমরা আসা যাওয়া করব। তবে এখানে দেখেছি স্কুল কলেজের ছেলেমেয়েরা হেঁটেও যেতে পারে, তবে সময় একটু বেশি লাগে। সোনমার্গের চারপাশে বিস্তৃত সবুজ তৃণভূমি, ফুলের উপত্যকা, উঁচু বরফাবৃত শৃঙ্গ। সিন্ধু নদীর গতিময় পানি প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। এই নদীর ধারের সৌন্দর্য অতুলনীয়। এখানে রিভার রাফটিং, হাঁটা, নদীর পাশে বিশ্রাম নেওয়া এবং ট্রাউট মাছ ধরার সুযোগ রয়েছে। হিমালয়ের এই পরিবেশ অনেকটাই স্বর্গীয় অনুভূতি দেয়। এই যে চারিদিকে উপত্যকা দেখছেন আপনারা, এখানে বেস ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয় এবং প্রচুর চড়াই উতরাই প্রাকৃতিক দৃশ্যায়ন দেখা যায়। আমরা তাজওয়াজ গ্লেসিয়ার শেষ করে এখন আমরা জজিলা পাসের দিকে যাব। তো আমরা গাড়ি ঠিক করেছি, আমি এবং আমার ওয়াইফ। আমাদের দুজনের গাড়ি ভাড়া নিয়েছে 3000 রুপি। প্রথমে 8000 রুপি বলেছিল, পরে 5000 রুপি বলেছে। আমরা সেখান থেকে অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর 3000 রুপিতে রাজি হয়েছে। আমাদের জজিলা পাসে নিয়ে যাবে, ও ফিরে নিয়ে আসবে। জজিলা পাস এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11575 ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটি রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা যা কাশ্মীরকে লাদাখের সাথে যুক্ত করে। এখানকার চারপাশের তুষারাবৃত পাহাড়ের দৃশ্য অতুলনীয়। যদি আমরা শীতকালে আসিনি। জজিলা পাসের কাছে অবস্থিত 0 পয়েন্ট পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। এখানে আপনি মে মাস বা জুন মাসেও কিছু বরফ দেখতে পাবেন। এখানে স্নো বাইকিং এবং বরফে খেলার বিভিন্ন সুযোগ রয়েছে। জজিলা যাওয়ার পথে আমরা ফিশ পন্ড
একটি জায়গায় থামলাম, খুব সুন্দর জায়গা দেখার মতন। ₹30 দিয়ে টিকিট কেটে আমরা ঢুকেছি এবং খুব সুন্দর এখানে একটি লেক আছে। আমরা জজিলা পাসে এসে পড়েছি। সোনমার্গ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে এবং লাদাখের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এই রাস্তাটি অত্যন্ত সরু এবং একপাশে গভীর খাদ। এখানে প্রায় ভূমিধস এবং তীব্র তুষারপাত হয়, যা একে বিশ্বের অন্যতম ডেডলিয়েস্ট রোড করে তুলেছে। আমার এবং আমার ওয়াইফের কাছে এত ভয় লাগতেছিল যে শ্বাস প্রশ্বাসে প্রবলেম হচ্ছিল আমাদের এবং বমি বমি ভাব লাগতেছিল। খুব ভয়ঙ্কর রোড এটি। জজিলা পাসের কাছে অবস্থিত এই জায়গায় প্রায় সবসময় বরফ পাওয়া যায়। পর্যটকরা এখানে স্লেজ রাইড এবং বরফে খেলাধুলা করতে পছন্দ করেন। এখান থেকে হিমালয়ের রুক্ষ কিন্তু রাজকীয় পাহাড়ের দৃশ্য দেখা যায়। কাশ্মীর উপত্যকার সবুজ ভাব কাটিয়ে এখান থেকেই লাদাখের মরু পাহাড়ে ছোঁয়া শুরু হয়। ম্যাগের উপর দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং পাহাড়ের বাঘগুলো ফটোগ্রাফির জন্য সত্যি অসাধারণ। এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ বা জজিলা টানেল তৈরির কাজ চলছে। এর দৈর্ঘ্য প্রায় 14.15 কিলোমিটার। তুষারপাতের কারণে শীতকালে প্রায় 6 মাস জজিলা পাস বন্ধ থাকে। এই টানেলটি তৈরি হয়ে গেলে সারা বছর শ্রীনগর থেকে লাদাখে যাতায়াত করা যাবে এবং ভ্রমণের সময় 3 থেকে 3.5 ঘন্টা থেকে কমে 20-25 মিনিট লাগবে তখন। তবে হঠাৎ করে অনেক উঁচুতে ওঠার কারণে কারো কারো মাথা ঘোরা বা বমি ভাব হতে পারে। সাথে পর্যাপ্ত জল এবং হালকা শুকনো খাবার রাখবেন। অনেক সময় জজিলাতে যেতে একমুখী ট্রাফিক থাকে, অর্থাৎ সকালে সোনমার্গ থেকে গাড়ি কার্গিলের দিকে যায় এবং বিকালে কার্গিল থেকে সোনমার্গের দিকে আসে। যদিও আমরা ঠিক সময় মতন পেয়েছি, যাওয়ার পর কিছুক্ষণ থেকে আবার ফিরে এসেছি। তবে যাওয়ার আগে স্থানীয় ড্রাইভারের থেকে সময়টা জেনে নেওয়া ভালো। কিছু ভ্রমণ টিপস দেওয়ার চেষ্টা করছি। পাহাড়ি এলাকায় হাওয়া দ্রুত বদলায়, তাই গরম কাপড় ও রেইন গিয়ার সঙ্গে রাখুন। কিছু জায়গায় ঘোড়া বা পনি রাইডের জন্য আলাদা চার্জ বা ফি দিতে হয়। ফটো ও ভিডিও তুলতে পর্যাপ্ত ব্যাটারি স্টোরেজ করে রাখুন, কারণ চারিদিকের ভিউগুলো অত্যন্ত চোখ ধাঁধানো। গ্রীষ্মে পর্যটক বেশি থাকে, তাই এখানে হোটেল নিলে আগে থেকেই হোটেল বা লজ বুকিং করা ভালো যদি আপনারা সোনমার্গের হোটেলে থাকেন। জজিলা মে থেকে অক্টোবর মাস জজিলা পার হওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। পাহাড়ি রাস্তায় চালানোর অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ চালক সাথে নেওয়া ভালো। আমার তো ড্রোন নেই, সেজন্য আমি আসলে উপরের ছবিগুলো তুলতে পারছি না আপনাদের জন্য। ভবিষ্যতে যদি আমি পারি, ইউটিউবের থেকে যদি আমার টাকা পয়সা ইনকাম হয়, তখন আমি ড্রোন কিনবো। যদি ইচ্ছা করলে আমি ড্রোন কিনতে পারি টাকা পয়সা জমিয়ে, কিন্তু আমি কিনবো না। যখন আমি ইউটিউব থেকে টাকা সংগ্রহ করব বা পাবো, তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আমি ড্রোন কিনবো তখন। আমরা আজকে শ্রীনগর থেকে দিল্লি চলে যাব। শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার জন্য স্পাইসজেট একটি জনপ্রিয় বাজেট। শ্রীনগর থেকে দিল্লি পৌঁছাতে সাধারণত 1 ঘন্টা 30 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে। প্রতিদিন সাধারণত 2-3টি ফ্লাইট থাকে নন স্টপ। সকাল এবং দুপুর উভয় সময়ে ফ্লাইট অপশন পাওয়া যায়। সাধারণত 15 কেজি পর্যন্ত একটি ব্যাগ টিকিট কাটার সময় চেক করে নেওয়া ভালো। আমরা যদিও দিল্লি থেকে পহেলগ্রাম আসার সময় আমরা বাসে করে এসেছি, আমাদের প্রায় 27 থেকে 28 ঘন্টা লেগেছে। আপনারা আগের পর্বে দেখেছেন। সেজন্য আমরা সময় নষ্ট না করে চিন্তা করেছি আমরা ফ্লাইটে চলে যাব। সাথে 7 কেজি ওজনের একটি ছোট ব্যাগ সাথে রাখতে পারবেন। হিমালয়ের উপর দিয়ে ওড়ার সময় জানালা দিয়ে অসাধারণ দৃশ্য দেখা যায়। সম্ভব হলে আগে থেকে উইন্ডো সিট বুক করে নিতে পারেন। টিকিট বুক করার পর অবশ্যই আপনার টার্মিনাল নম্বরটি যাচাই করে নেবেন। আগে থেকে বুক করলে সাধারণত 5,000 থেকে 7,000 টাকার মধ্যে টিকিট পাওয়া যায়। তবে সিজন বা শেষ মুহূর্তে বুকিংয়ের ভাড়া একটু বাড়তে পারে। এটি একটি লো কস্ট ক্যারিয়ার, তাই ফ্লাইটের ভেতর খাবার বা পানীয় কিনতে হয়, খাবার থাকে না যদি না আপনি বিশেষ কোনো ফেয়ার বুক করেন। আর শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তার কড়াকড়ি অনেক বেশি, তাই ফ্লাইটে অন্তত 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করবেন। আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা ট্যাক্সি নিয়েছি। আমরা ট্যাক্সিতে করে যাব পাহাড়গঞ্জের মেন বাজার চণ্ডীওয়ালি গলিতে। আমাদের হোটেলের নাম স্মাইল ইন, অত্যন্ত জনপ্রিয় এবং বাজেট বান্ধব হোটেল।
যদি আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের ক্যাব ভাড়া নিয়েছি, তো আমাদের ভাড়া পড়েছে 550 রুপি, দিল্লি এয়ারপোর্ট টু মেন বাজার চন্ডিওয়ালি গলি। আমরা হোটেলে এসে পড়েছি। নিউ দিল্লি রেল স্টেশন থেকে এটি মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। কাছেই আর.কে আশ্রম মার্গ মেট্রো স্টেশন এবং নিউ দিল্লি মেট্রো স্টেশন থাকায় যাতায়াতের জন্য খুবই সহজ। মার্বেল ফ্লোর এবং আধুনিক সুযোগ সুবিধার রুম, জানালাযুক্ত সাধারণ রুম। যারা সপরিবারে বা গ্রুপে ভ্রমণ করবেন তাদের জন্য বড় রুমের ব্যবস্থা, রুম ভাড়ার সাথে ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত। পুরো প্রাঙ্গণে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা, এসি এবং টিভি, 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক, কারেন্সি এক্সচেঞ্জ, সিম কার্ডের সুবিধা এবং এয়ারপোর্ট বা স্টেশন পিক আপ এর সার্ভিস আছে। তো বের হয়ে আমরা একটি মুসলিম বিরিয়ানি হোটেলে আমরা বিরিয়ানি খেলাম। বিরিয়ানির প্রাইস 170 রুপি করে নিয়েছে প্লেট। মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে। বিরিয়ানি খাওয়ার পর এখানে জুস খাচ্ছি। মাল্টা জুস 50 রুপি করে নিয়েছে। আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও ওনাদেরকে বলছি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমাদেরকে জুস দেওয়ার জন্য। তো ছেলেটি ঠিক সেভাবেই কাজ করছে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে কাজ করছে, খুব ভালো লেগেছে। তারপর আমরা কিছু দূর হেঁটে মিষ্টির দোকানে আসলাম। দোকানের নাম বিকানের সুইটস, অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি নাম। এটি মূলত ভারতীয় মিষ্টি এবং মুখরোচক স্ন্যাক্সের জন্য বিখ্যাত। এখানকার খাবারের তালিকায় উত্তর ভারতীয় স্বাদ এবং রাজস্থানী ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায়। এখানকার কাজু কাটলি, রসগোল্লা, লাড্ডু এবং সোনপাপড়ি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে উৎসবের সময় এখানকার ঘিয়ে তৈরি মিষ্টির বিশাল চাহিদা থাকে। আপনি যদি চাট খেতে ভালোবাসেন তবে এখানকার রাস কচুরি অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও ছোলে ভাটুরে, পাওভাজি এবং দোকলা এখানকার সিগনেচার ডিশ। দুপুরের বা রাতের খাবারের জন্য এখানে কম্বো থালি বা উত্তর ভারতীয় থালির সুব্যবস্থা রয়েছে, যা বেশ তৃপ্তিদায়ক। দোকানটি বেশ প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসার জন্য ভালো জায়গা আছে, তাই পরিবার বা বন্ধুদের সাথে গিয়ে আয়েশ করে খাওয়া যায়। যেহেতু এটি একটি চেইন রেস্তোরাঁ, তাই এখানকার সার্ভিস বেশ দ্রুত ও মানসম্পন্ন। তবে ছুটির দিনে বা সন্ধ্যায় ভিড় বেশি হতে পারে। গত 8 থেকে 10 বছর ধরে দিল্লিতে আসলেই আমি এই মিষ্টির দোকানে আসব। এখানকার খাবারের দাম মানের তুলনায় বেশ যুক্তিযুক্ত। নিউ দিল্লির করোলবাগ হলো কেনাকাটার জন্য একটি স্বর্গরাজ্য। এটি দিল্লির অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বাণিজ্যিক এলাকা, যেখানে আপনি একই সাথে ঐতিহ্যবাহী এবং আধুনিক কেনাকাটার স্বাদ পাবেন। আপনি যদি দিল্লিতে কেনাকাটা করতে যান তবে করোলবাগ আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত। করোলবাগ মূলত 3টি প্রধান রাস্তার জন্য পরিচিত, যার প্রতিটি ভিন্ন ভিন্ন জিনিসের জন্য বিখ্যাত। আজমল খান রোড এটি বাজারের প্রধান আকর্ষণ। এখানে আপনি আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি সুলভ মূল্যে জামা কাপড়, জুতো এবং ঘর সাজানোর জিনিস পাবেন। বিশেষ করে নারীদের পোশাক এবং পাঞ্জাবির বিশাল কালেকশন এখানে পাওয়া যায়। ক্ষুধা মেটানোর জন্য এখানে অনেক ভালো অপশন রয়েছে। রোশন দি কুলফি, এখানকার কুলফি, ফালুদা এবং ছোলে ভাটুরে দিল্লির অন্যতম সেরা বলে মনে করে। আগেই বলেছি বিকানের সুইটস, এখানকার স্ন্যাক্স এবং রাজ কচুরি ট্রাই করতে ভুলবেন না। যদিও আমরা সবকিছু খোলা দেখতে পাচ্ছি না, কারণ দুর্গাপূজার বন্ধ, তাই তারপরেও অল্প অল্প মার্কেট খোলা আছে। আর এখানে আরেকটি গাফফার মার্কেট, এটি ইলেকট্রনিক্সের জন্য ভারতের অন্যতম বড় মার্কেট। মোবাইল ফোন, ল্যাপটপ, গ্যাজেট এবং বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ সস্তায় কেনার জন্য এটি সেরা জায়গা। তবে এখান থেকে কেনাকাটার সময় কিছুটা সতর্ক থাকতে হবে। ব্যাংক স্ট্রিট, আপনি যদি গয়না বা জুয়েলারি পছন্দ করেন তবে ব্যাংক স্ট্রিট আপনার জন্য। এখানে অসংখ্য সোনার এবং হীরার গহনার শোরুমও রয়েছে। বিশেষ করে বিয়ের কেনাকাটার জন্য এটি খুবই জনপ্রিয়। এখানকার ছোট দোকান বা ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটার সময় অবশ্যই ভালো করে দরদাম করবেন। যাতায়াতের জন্য ব্লু লাইনের করোলবাগ মেট্রো স্টেশন দিয়ে এখানে আসা সবচেয়ে সুবিধাজনক। মনে রাখবেন, সোমবার এই মার্কেট অধিকাংশ বড় দোকান বন্ধ থাকে। সাধারণত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।
করলবাগ শেষ করে আমরা এখন স্মার্ট বাজারে যাব। নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী কেনাকাটার জন্য স্মার্ট বাজার বর্তমানে দিল্লিতে অত্যন্ত জনপ্রিয়। এটি আসলে রিলায়েন্স রিটেইল এর একটি চেইন শপ। আগে যা ছিল বিগ বাজার, এখন তার অনেকগুলোই স্মার্ট বাজার হিসেবে পরিচিত। যাক, আমরা স্মার্ট বাজারে এসে পড়েছি। আমরা যে স্মার্ট বাজারে এসেছি এটি আজমল খান রোডের কাছাকাছি অবস্থিত, করলবাগ এর কাছাকাছি। এক ছাদের নিচে আপনার প্রতিদিনের সব প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। চাল, ডাল, মশলা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, তাজা শাকসবজি এবং ফলমূল। পোশাক, এখানে ট্রেন্ডস বা রিলায়েন্সের নিজস্ব ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্যের পোশাক পাওয়া যায় এবং গৃহস্থালির পণ্য যেমন রান্নার সরঞ্জাম, প্লাস্টিকের জিনিসপত্র, বিছানার চাদর এবং পরিষ্কার করার সামগ্রী। স্মার্ট বাজারের মূল আকর্ষণ হলো এদের বাই ওয়ান গেট ওয়ান অফার এবং বান্ডেল প্যাক থাকে। মাসের শুরুতে বা উৎসবের সময় এখানে বিশাল ছাড় পাওয়া যায়। যদি আমরা দুর্গাপূজার সময় এখানে এসেছি, আমরাও মোটামুটি এখানে দেখলাম বিশাল ছাড় দিয়েছে স্মার্ট বাজার। সব তো আর কিনতে পারবো না, আমাদের যেগুলো চাহিদা ঠিক সেরকম কয়েকটি জিনিস আমরা কিনেছি। বিশেষ করে চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, নাট, শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল, চুলের কালার ইত্যাদি কিনেছি। স্মার্ট বাজারের পরিবেশ বেশ আরামদায়ক এবং কেনাকাটার জন্য খুবই ভালো। নয়াদিল্লির পাহাড়গঞ্জ মেইন বাজারে অবস্থিত মাই কিচেন একটি রেস্তোরাঁ। আমরা এখানে রাতের ডিনারের জন্য আসলাম। এটি একটি চমৎকার এবং বাজেটের মধ্যে থাকা রেস্তোরাঁ। পর্যটকদের কাছে এটি বেশ পছন্দের একটি জায়গা। এখানে বৈচিত্র্যময় মেনুর জন্য পরিচিত। বাটার চিকেন, পনির টিক্কা এবং বিভিন্ন ধরনের তন্দুরি রুটি, মোমো, চাউমিন এবং পাস্তা এখানে বেশ জনপ্রিয়। রাতের ডিনার ছাড়াও এখানে সকালের নাস্তা এবং বিকালের কফি খুব ভালো পাওয়া যায়। এটি একটি ক্যাফে ধাঁচের রেস্তোরাঁ। পরিবেশ বেশ ছিমছাম এবং শান্ত, যা পাহাড়গঞ্জের ব্যস্ত বাজারের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তাই দেরি করে ফিরলেও ডিনার করার চিন্তা থাকে না। পাহাড়গঞ্জের মেইন বাজারে ঠিক মাঝখানে হওয়ায় আমাদের হোটেল স্মাইল ইন এর খুব কাছেই এই রেস্তোরাঁটি। আপনাদের আমি বিভিন্ন হোটেল দেখাচ্ছি, আপনি একটু দেখতে থাকুন। বন্ধুরা, আমরা আজকেও করলবাগ যাচ্ছি। পাহাড়গঞ্জ থেকে করলবাগের ট্যাক্সি ভাড়া পড়েছে আমাদের 100 রুপি। এসে আমরা এখানে জুস খাচ্ছি। জুস খাওয়ার পর আমরা হোটেলে এসে কিছু হালকা খাবার দাবার খেলাম এবং জিলাপি খেলাম। এখানে জিলাপিগুলো বেশ মজা। আমরা নারাং শুজে আসলাম, ডিসকাউন্ট দিচ্ছিল দুর্গাপুজো উপলক্ষে। আমি এখান থেকে এক জোড়া শু কিনেছি। এই শুটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রাইস ছিল প্রায় 1800 রুপি। ডিসকাউন্ট দেওয়ার পর আমাদেরকে 1000 রুপি দিয়ে কিনেছি। বেশ ভালো ডিসকাউন্ট দিয়েছে, 40% এর মতন। স্ট্রিট ফুডের খাবার দেখাচ্ছি। করলবাগে অবস্থিত প্যান্টালুন্সে আসলাম। পোশাক কেনাকাটার জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। করলবাগে মূলত 2টি প্রধান প্যান্টালুন্স স্টোর রয়েছে, যা আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ এবং আরামদায়ক করবে। এটি ম্যাকডোনাল্ডসের পাশে আজমল খান রোডেও অবস্থিত। এখানে শাড়ি, কুর্তা ও ওয়েস্টার্ন পোশাকের বিশাল সম্ভার রয়েছে। সব বয়সে বাচ্চাদের জন্য আরামদায়ক এবং স্টাইলিশ পোশাক আছে এখানে। পোশাকের পাশাপাশি এখানে বেল্ট, ব্যাগ এবং ঘড়ি ও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9:30 পর্যন্ত দোকান খোলা থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত এবং বড় পরিসর হওয়ায় এখানে ভিড়ের মধ্যেও বেশ আয়েশ করে শপিং করা যায়। উৎসবের সময় এখানে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং অফার থাকে। ঘোরাফেরা করার পর আমরা এখানে দুটো ছোট ছোট লাগেজ কিনেছি 3000 রুপি দিয়ে। বেশ ভালো, যদিও ঢাকায় এগুলো বেশ দাম। আমরা হোটেলের রুফটপে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা 2 নাইট ছিলাম এই হোটেলে। হোটেল রেন্ট পার নাইট 1700 রুপি করে উইথ ব্রেকফাস্ট। হোটেলের একটি সুন্দর রুফটপ ছাদ এবং কমন লাউঞ্জ রয়েছে, যেখানে পর্যটকরা আড্ডা দিতে পারেন। হোটেলের ঠিক নিচেই প্রচুর লোকাল খাবার এবং ক্যাফে পাওয়া যায়। আজকে আমাদের ফ্লাইট দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দিল্লি টু ঢাকা ডাইরেক্ট ফ্লাইট। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা আমাদের লাগেজগুলো রিসিপশনে রেখে একটু বের হলাম এবং 2-3 পিস ড্রেস কিনলাম মেয়ের জন্য। প্রাইস মোটামুটি রিজনেবল।
এখন বন্ধুরা এখন রওনা দিলাম দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ম্যানেজার গাড়ি ঠিক করে দিয়েছেন, প্রাইস 500 রুপি। এই প্রাইসটা ফিক্সড বলেছে। প্রায় সব হোটেলেই পাহাড়গঞ্জ থেকে দিল্লি এয়ারপোর্ট এই প্রাইস বলছে ওনারা। যাই হোক, আমাদের অক্টোবরে পূজার সময় দিল্লির মেরিন্ডা হসপিটালে গিয়েছিলাম আমি চেক আপের জন্য। আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসা যাওয়া পার পারসন নিয়েছিল 24,000 টাকা করে প্লেন ফেয়ার। তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই বেল আইকনটি টিপে দিন। আপনারা সুস্থ থাকুন আর আপনাদের পছন্দের ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব চলে আসব। এই ব্লগটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আগামী পর্বে আপনাদের ঢাকা টু ফিলিপাইন্স কিভাবে যাচ্ছি, হোটেলে থাকা, খাওয়া, বেড়ানো সব কিছু নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। আপনাদের এখন একজন ভদ্রলোককে দেখাবো, উনি অভিনয় করেন। উনার ওপেন হার্ট ভাল এবং হার্টের আরও জটিল বেশ কিছু সমস্যা ছিল। উনি বলছে যদি আমি মেরিন্ডা হসপিটালে ট্রিটমেন্ট না করতাম তাহলে আল্লাহ জানেন কি হতো। সবে আল্লাহর ইচ্ছা। উনার সম্ভবত প্রায় বাংলাদেশি 15 থেকে 18 লক্ষ টাকা খরচ হয়েছে। উনি উনার ওয়াইফ মেয়ে সহ প্রায় 1 মাস ছিলেন। উনি ওনার জন্য দোয়া চেয়েছেন যেন আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।